চান এবং তার অনুসারী কিন্তু এখন 50 লক্ষ রয়ে গেছে। তিনি শুধু দার্শনিক নয়, বললাম দার্শনিক না, তিনি একজন রাজনীতিবিদও। তিনি বিশ্বাস করতেন প্রেম ভালোবাসা দিয়ে মানুষকে কাছে টানা যায়। সুপ্রিয় দর্শক, আজ আমরা এমন একজন ব্যক্তি সম্পর্কে আলোচনা করব যিনি পৃথিবীতে বলতে পারেন ওয়ান অফ দ্য লিডিং ফিলোসোফার, দার্শনিক পণ্ডিত, এবং যার প্রভাব প্রতিপত্তি আজও ব্যাপকভাবে ছড়িয়ে আছে। তিনি হচ্ছেন চায়নার বিখ্যাত সেই পণ্ডিত যার নাম হচ্ছে কনফুসিয়াস। এই কনফুসিয়াস জন্ম খ্রিস্টপূর্ব 6ষ্ঠ দশকে। তিনি লু সাম্রাজ্যে জন্মগ্রহণ করেন এবং যেটা বর্তমানে হাংডং নামে পরিচিত, হারডং প্রভিন্স। তিনি কিভাবে হারিয়ে গিয়েছিলেন আজ থেকে মনে করেন প্রায় 2500 বছর আগে, তারও বেশি এই সময়টা সে জন্ম হয়েছিল, এবং তিনি সেই সময় অত্যন্ত দরিদ্র পরিবেশে ছিলেন এবং হাম্বল জীবনযাপন করতেন, এবং একটা সময় তিনি ওই লুরা সাম্রাজ্যের মানে বলা যায় মন্ত্রী পর্যায়ে উপনীত হন। এবং তার সময় যেটা হয়েছিল, সমাজে চুরি ডাকাতি রাহাজানি সবকিছু বন্ধ হয়ে গিয়েছিল। কেন? কে এই কনফুসিয়াস? এই কনফুসিয়াসের মতবাদের প্রধান শর্তই হচ্ছে যে ন্যায়পরায়ণতা, সততা, দক্ষতা, পিতামাতা সম্পর্ক, সামাজিক সম্পর্ক, রাষ্ট্রের সাথে সম্পর্ক, এবং অনেকগুলো বিষয় ইতিবাচক পন্থে তিনি কথা বলেছেন, যেটা নাকি ওই ভাষায়, চাইনিজ ভাষায় যেটাকে বলা হতো আপনার র্যান, লি, ইয়াসু, ই, জি, এগুলো হচ্ছে তাদের প্রতি এই 5টা সমন্বয়ে তার মতবাদটা ছিল। এর মূল কথা হচ্ছে একটি সমাজ হচ্ছে একটি পরিবার। একটি পরিবার জীবন আদর্শভিত্তিক গড়ে ওঠে। পিতামাতার সম্পর্ক থাকে, সমাজের সম্পর্ক থাকে, চাচা, খালা, মামার সম্পর্ক থাকে, প্রতিবেশীর সম্পর্ক থাকে। রাষ্ট্র সেমনই, এবং রাষ্ট্রের মূল বৈশিষ্ট্য হবে তার সদাচার এবং প্রজা বাৎসল্য হবে সেটা। ওই রাষ্ট্র টিকে থাকবে যে রাষ্ট্রের ভিতরে জ্ঞান, শিক্ষা, মর্যাদা, মানুষের শ্রদ্ধা থাকে। এই জিনিসগুলো কিন্তু হারিয়ে গিয়েছিল কোথায়? কমিউনিস্ট বিপ্লবের পরে কিন্তু। এই বিপ্লব হারা যাওয়ার পরেও রিভাইভ করা হলো কবে? সে অনেক সময় এসেছে কিন্তু। কিন্তু শি জিনপিং ক্ষমতায় আসার পরে প্রাচীন চীনের ঐতিহ্যকে ফিরিয়ে আনার প্রশ্নে তিনি কনফুসিয়াসকে আবার ফিরিয়ে আনলেন কিন্তু। প্রায় 200'রও বেশি কনফুসিয়াস ইনস্টিটিউট তৈরি হলো পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। উদ্দেশ্য একটাই, চায়নার সেই কমিউনিস্ট মতবাদ নয়। এমন একটি মতবাদকে সামনে নিয়ে আসা যে মতবাদকে আন্তর্জাতিকরণ করা যায়, ইউনিভার্সালাইজেশন করা যে প্রশ্ন যে করা যায়। এই প্রসঙ্গে তিনি তাকে সামনে নিয়ে আসলেন। উদ্দেশ্য একটাই, চায়নায় কিন্তু দর্শন বিমুক্ত নয়। চায়না শুধু কমিউনিস্ট পার্টি নয়। এর ঐতিহ্য আছে ৫,০০০ বছর। এবং সেই ঐতিহ্য ধরে তিনি কনফুসিয়াসকে সামনে নিয়ে আসলেন। এই যে তার শিক্ষাটা, জ্ঞানের শিক্ষা, নৈতিকতার শিক্ষা, সবচেয়ে বড় শিক্ষা ছিল তার কোনটা? তিনি তার অনেকগুলো কথা উল্লেখযোগ্য। তিনি বলতেন যে ভুল একবার করে যদি তা সংশোধন করা না হয়, সেটা হয় ২য় বার ভুল। খেয়াল করবেন কিন্তু। জ্ঞানের প্রধান পরিচয় হচ্ছে নিজের সীমিত সীমাবদ্ধতার অজ্ঞতা সম্পর্কে ধারণা। এগুলোই তো বলছিলেন তিনি। এবং তার ভিতরে যে সবচেয়ে বড় গুণটা ছিল, সে জ্ঞানের বিকাশের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে চর্চা, এবং তিনি প্রচলিত রীতিনীতিগুলোকে শ্রদ্ধা করতেন। অতীতের সাথে বর্তমান সম্পর্ক জরুরি। অতীত বিচ্ছিন্ন হয়ে গেলে বর্তমান একেবারে ভাটা পড়ে যায়। এটা তিনি বুঝিয়েছিলেন কিন্তু। এই সমস্ত কারণে কনফুসিয়াস সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। এবং শি জিনপিং আবার স্মরণ করিয়ে দিলেন যে চায়নার ইতিহাসে যে সমস্ত বিখ্যাত পণ্ডিত দার্শনিকরা ছিলেন তাদের মধ্যে এমন একজন তিনি স্মরণ করে আনছেন, যিনি বিশ্ব দরবারে তার এই চিন্তা ভাবনাগুলোকে বিকশিত করতে পারবেন। এবং কনফুসিয়াসকে সামনে রাখার অর্থ হলেই এটা চীন বুঝাতে চাচ্ছে পশ্চিমা বিশ্বে যেমন অনেক দার্শনিক পণ্ডিতের জন্ম হয়েছে, চীনেও ছিল এরকম, যাদের মতবাদগুলোকে আন্তর্জাতিকরণ করা যায়। যারা ভাবে শুধু চীন মানি কমিউনিজম, চীন মানি বামপন্থী চিন্তাভাবনা, অনেক উড়োবার করতে না। এটাই হচ্ছে শি জিনপিং এর দর্শনের, বর্তমান দর্শনের অন্য ভিত্তি হচ্ছে এই কনফুসিয়াস। এই কনফুসিয়াস কিন্তু বাংলাদেশ হয়েছে, বাংলা ঢাকা ইউনিভার্সিটি হয়েছে, নর্থ সাউথ ইউনিভার্সিটি আছে, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু এটা আছে এবং শিক্ষাতে হচ্ছে। এই কনফুসিয়াস ইনস্টিটিউটে কিন্তু মোটামুটি গভর্নেন্স, রাষ্ট্র শাসন, রাজনীতি, পররাষ্ট্রনীতি, দ্বিপাক্ষিক সম্পর্ক সবকিছুই কিন্তু এখানে পড়ানো হচ্ছে। কেন পড়ানো হচ্ছে? দেখানো হচ্ছে যে কনফুসিয়াস ওই ২,৫০০ বছর আগে
কিভাবে একটা আদর্শ রাষ্ট্র কায়েম করতে চেয়েছিলেন, আদর্শ সমাজ চাষ করেছেন, আদর্শ পরিবার করতে চেয়েছিলেন। এই যে চিন্তা ভাবনা অতীতের সাথে বর্তমান লিঙ্ক দিয়ে বিশ্বাস করতেন। তিনি বিশ্বাস করতেন বয়োজ্যেষ্ঠদের সাথে সম্পর্ক থাকবে, আদ্যপায়দার সম্পর্ক থাকবে, ছোটদের সাথে স্নেহ ভালোবাসা থাকবে। তিনি বিশ্বাস করতেন শত্রুকে কাছে টানা যায় সেই ভালোবাসা দেয় প্রেম দিয়া। তিনি আরো বিশ্বাস করতেন রাষ্ট্র শুধু রাষ্ট্রের ক্ষমতা শুধু অস্ত্রের উপরে থাকবে না, রাষ্ট্র মূলত থাকবে ওই শক্তির উপরে, নীতির উপরে, আদর্শের উপরে, জুলুমের উপরে না। এগুলি ছিল তার মূল কথা। এবং তিনি তার পলে, পলে বিভিন্ন জায়গায় চেষ্টা করেছেন সেগুলো প্রতিষ্ঠিত করতে। তিনি কিন্তু কোনো বই লিখে যাননি। ওই সুযোগ ছিল না। তার পরবর্তী তার শিষ্য যারা ছিলেন তারা বই লিখেছে এবং নব্য জড়াবত যেটা আমরা বলি নয়া কনফুসিয়ানিজম, নতুন নতুন মতবাদ সৃষ্টি হচ্ছে বর্তমানের সাথে সামঞ্জস্য বিধানের জন্য। এগুলি সবই হচ্ছে। এই কনফুসিয়াস সম্পর্কে কিন্তু বাংলাদেশের আগ্রহ আছে। যারা চায়না বা যারা চায়নাতে গেছেন, লেখাপড়া করেছেন, বুঝবেন। তারা দেখবেন তাকে কিভাবে শ্রদ্ধা। তিনি সমাজ সংস্কারক, তিনি রাজনীতি বলতে পারেন ফিলোসোফার, তিনি থিওরিস্ট, পলিটিক্যাল থিওরিস্ট সবকিছু তিনি ছিলেন। এই কনফিউসের ভিতর দিয়ে বর্তমান চায়না ভাবতেছে তারা আগামী যে 2050 সালে যে চায়না স্বপ্ন দেখতেছেন তারা, বিউটিফুল চায়না, সিভিলাইজড চায়না, ওই চায়নাতে পৌঁছতে চায় তারা। সেই ক্ষেত্রে এই কনফুসিয়াস হচ্ছেন ওই দর্শনের একটি অপরিহার্য ভিত্তি। আসুন আপনারা যে যেখানে থাকেন, ছাত্র, যারা বুদ্ধিজীবী, পণ্ডিত সবাই চেষ্টা করেন। লেখাপড়া করতেছেন আপনারা অনেকেরই চিনেন। ওয়েস্টার্ন ফিলোসোফারদের চিনেন, প্লেটোকে চিনেন, সক্রেটিসকে চিনেন, আব্রাহাম লিঙ্কন চিনেন, আপনার রুশোকে চিনেন, ভলতেয়ারকে চিনেন, হবসকে চিনেন, লকসকে চিনেন, ম্যাকিয়াভেলিকে চিনেন, ভারতবর্ষের কৌটিল্যকে চিনেন। এইবার দেখেন পাশাপাশি যে চেনা যায় সেটা হলো কনফুসিয়াস। এই কনফুসিয়াসকে চেনার মধ্য দিয়ে আমরা বুঝতে পারবো যে পৃথিবীতে যুগে যুগে বিভিন্ন সময় বিভিন্ন পণ্ডিত দার্শনিকরা কিভাবে সমাজকে নাড়া দিয়েছিলেন। কনফুসিয়াসের এই মতবাদটা শুধু চীনে না, এটা পূর্ব এশিয়াতে ব্যাপকভাবে এটা জনপ্রিয়তা পেয়েছে এবং অনেক সময় বলা হয় অনেক কনফুসিয়াস ধর্ম হিসেবে অনেকে ট্রিট। এইভাবে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব পৃথিবী কখনো হারিয়ে যায়নি। কখনো না কখনো কেউ না কেউ এসে পৃথিবীকে আলো দেওয়ার চেষ্টা করেছে, মানুষের পাশে দেওয়ার চেষ্টা করেছে, মনুষ্যত্বের কথা বলেছে। এই জন্য বলা হয় যে সমস্ত গ্রেট ম্যান অলওয়েজ থিঙ্ক অ্যালাইক। যেখানে সে থাক না কেন চিন্তা কিন্তু একটাই থাকে, সেটা হলো মূল সূত্রটা কি? মানুষ। মানুষ মানে মনুষ্যত্ব, মনুষ্যত্ব মানে শিষ্টাচার, ন্যায়পরায়ণতা, মানবতা, শিক্ষা, আলো। তিনি জ্ঞানকে কি মনে করতেন? জ্ঞানকে মনে করতেন সোজা হিসাব ছিল তার। সত্য, মিথ্যা, খারাপ, ভালোকে যে পার্থক্য করতে পারে সেটি জ্ঞান। এইটাই তো জ্ঞান। জ্ঞানকে তিনি এইভাবে সংজ্ঞায়িত করেছিলেন এবং তিনি তার ব্যক্তিগত জীবনচারিতায় সেটা প্রমাণ করেছিলেন এবং তার শিষ্যরাও সেটা প্রমাণ করেছিলেন। এটাই হচ্ছে মূল কথা। আমরা যদি কনফুসিয়াসের সে চিন্তা করি যে কেন তিনি এখনো কেন তিনি অ্যাপিল, তার অ্যাপিলটা কি? ওই অ্যাপিল একটাই, সারা বিশ্বকে যদি চিন্তা করেন এখানে, যদি মতবাদ প্রয়োগ করেন, সারা বিশ্ব হচ্ছে একটা পরিবার। এই পরিবারের ভিতরে অনেকগুলো রাষ্ট্র আছে। এই রাষ্ট্রগুলো একের সাথে অপরে জড়ায় আছে। হিংসা বিদ্বেষ না, দখল না, অস্ত্র ব্যবসা না, চোরাচালানি না, এই কারবারি না, সেই কারবারি না, মনুষ্যত্বের ঘাটতি না, মানবাধিকার লঙ্ঘন নয়। তার একটি কথা ছিল পুরা বিশ্ব যেটা পরিবার হয়ে যায়, তার ভিতরে পরিবারের সংহতি বিধান করতে হবে, শিষ্টাচার থাকতে হবে এবং বারবার প্রশ্ন করতে হবে, আমি কে? কেন এই পৃথিবীতে আসলাম? কি কাজ আমি করতে পারি? আমাকে তো রাহাজানি করতে পাঠায়নি, লুট করতে পাঠায়নি। আমাকে পাঠিয়েছে মনুষ্যত্ব বিকাশের জন্য। আর সেই বিকাশে ডাক দিয়েছিলেন কনফুসিয়াস। আর সেই কনফুসিয়াসকে ধারণ করেছেন বর্তমান শি জিনপিং। অর্থাৎ এই যে বর্তমান চায়না আছে না, এই চায়নার অন্যতম ভিত্তি হচ্ছে এই কনফুসিয়াস। এই মতবাদ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। এই ভাবনা নিয়েই কিন্তু বর্তমান চায়না এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ।